আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জেআইবিবি পরীক্ষার জন্য বেসিক অ্যাকাউন্টিং বিএ এই সাবজেক্টের মডিউল বি প্রসেসিং অ্যান্ড রেকর্ডিং অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন এই অধ্যায়ে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এই অংশটুকু আমরা দেখছি। আচ্ছা, এখন বলুন তো যে আমাদের হিসাব যে সমীকরণটা, আমাদের বর্ধিত রূপটা যেটা আমরা আমাদের সুবিধা মতো করে নিয়েছিলাম, সেটি কিরকম মনে আছে? এ অ্যাসেটস যোগ ই যোগ ডি সমান সমান এল প্লাস সি প্লাস আর। এটি হচ্ছে আমাদের ডেবিট সাইড আর এটি হচ্ছে আমাদের ক্রেডিট সাইড। এরকম ছিল, তাই না? তাহলে এই হিসাবগুলো যদি আমরা বাড়াইতে চাই তাহলে ডেবিটই করব। মানে অ্যাসেটকে যদি আমি বৃদ্ধি, মানে আমরা যখন বুঝবো যে অ্যাসেট বৃদ্ধি পেয়েছে তাহলে অ্যাসেট ডেবিট করব। ক্যাশে যদি আমরা যখন খেয়াল করি, একবার বাস্তবে একটা উদাহরণ দিই। আমরা ক্যাশে যখন টাকাটা পেয়ে থাকি তাহলে আমাদের কি হয়, নগদ টাকা বেড়ে গেল, ক্যাশ বেড়ে গেল, তার আমরা কি লিখি? ক্যাশ ডেবিট। আর কাস্টমার এর কাছ থেকে যদি টাকা পাই বা এক্স কাছ থেকে যদি টাকা পাই, এক্স এর অ্যাকাউন্ট কি করি? ক্রেডিট। এটা হয়। আমরা ম্যানুয়ালি এভাবে করি না, এখন সফটওয়্যার এটা হয়ে যায়। এখন সফটওয়্যার হয়ে যায় মানে কি, আমাদের ক্যাশের যে সফটওয়্যারটা যেটা আছে সেটা অলরেডি কিন্তু ক্যাশ, ওখানে যখন কোনো কাস্টমার অ্যাকাউন্ট ক্রেডিট করি তখন কিন্তু ক্যাশ অটোমেটিক ডেবিট হয়ে যায় যদি ক্যাশ মোডে করে থাকি। এটা সফটওয়্যার অটোমেটিক হয়ে যায়। যে জিনিসটা আমরা এই প্রয়োগটা আমরা যেটা আমি বললাম সেটা কিন্তু ওই সফটওয়্যারে আমাদের হয়ে যায়। তাহলে ক্যাশ বেড়ে গেলে সব ক্ষেত্রেই, ক্যাশ না, যে কোনো অ্যাসেটের ক্ষেত্রেই যদি বাড়াইতে চাই তাহলে সেটা ডেবিট করবো, আর যদি কমাইতে চাই তাহলে কি করব? ক্রেডিট করব। অর্থাৎ এই সাইডে অ্যাসেট আমাদের কি ফিগারে আছে, সামনে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে। তাহলে এটা আমরা যদি কমাইতে চাই তাহলে এ পাশে গিয়ে মাইনাস এ হবে, তাই না? ঠিক এইরকম আমাদের ক্রেডিট সাইডের দফাগুলোও ঠিক ওই রকম। আচ্ছা, এটা হচ্ছিল আমাদের একবারে প্রারম্ভিক আলোচনা। এটা আলোচনা করেছি, এটা তারপর আপনাদের মনে করে দেওয়ার জন্য আমি বললাম। এই তিন ছয়টা, এই ছয়টাও না, এর মধ্যে তো এই যে ডি এবং সি, এই দুটা তো হচ্ছে আমরা একটাই থাকে, এটা হচ্ছে ড্রয়িং একটাই থাকে, আর এটা ক্যাপিটাল। তাহলে যদি আমরা বাদ দেই তাহলে মূলত এ, ই আর এদিকে থাকতেছে এল এবং আর। তাহলে এই অ্যাসেট কয়টা আর এক্সপেন্স কয়টা, এটা যদি আমরা মনে রাখি, এটা যদি 7টা বা 8টা মনে রাখি, এটা আবার 7টা বা 8টা মনে রাখি, মানে মূলত 20টার মতো যদি আমরা হিসাব মনে রাখতে পারি তাহলে আমাদের অ্যাকাউন্টিং মোটামুটি 80% আপনি কভার করতে পারবেন, যদি 20টার মতো হিসাব, আমি যে হিসাবগুলো ওখানে দিয়েছি সেগুলা। আচ্ছা, এখানে হিসাব বলতে আমরা যে এগুলোর কথা বলছি। এই যে এগুলোর কথা, এই যে অ্যাসেট, একটু বড় করি। হ্যাঁ, এই যে ক্যাশ কোনগুলি অ্যাসেট, মানে অ্যাসেটগুলি কোনগুলি, এই জিনিসগুলো আমাদের একটু পরিচিত হতে হবে। এই যে এগুলো অ্যাসেট, এই জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, আর কোনো কিছুই না। এই জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। এদিকে লাইবিলিটির দিকে এটাই বেশি ব্যবহার হয়, সবচেয়ে বেশি এটা। আর এই যে কোনো কিছু বকি আছে এরকম, এই জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। আচ্ছা, আমরা একটু অঙ্কে দেখি। আচ্ছা, অঙ্ক আমাদের হাতে কলমে করলে একটু বুঝতে বেশি ভালো হয়, কিন্তু আমাদের হাতে কলমে করলে একটু অনেকের মানে টাইমটা বেশি যাচ্ছে। আচ্ছা, এই অঙ্কে দেখুন, জার্নালে ক্লাস বেশি রাখবো না আমরা, আর হয়তো একটি করে আমরা এটা শেষ করে দেবো, দিয়ে আরেকটি যে চ্যাপ্টার আছে সেখানে যাব। এই সাবজেক্টটা আমরা পরীক্ষা আস্তে আস্তে মোটামুটি 2বার শেষ যেন করতে পারি, তাহলে কিছু লিখতে পারবো আর কি। এখানে বলা আছে দেখুন, মিস্টার কামাল হোসেন হ্যাজ জাস্ট কমপ্লিটেড হিজ সিএ ডিগ্রি। মিস্টার কামাল কি করছে? সবে মাত্রই সিএ ডিগ্রি কমপ্লিট করছে, অ্যান্ড স্টার্টেড এ বিজনেস অফ হিজ ওন, এবং সে তার নিজের একটি ব্যবসা শুরু করছে। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন of his business, the following event and transaction occurred. বলছে
চলতি প্রথম মাসের অপারেশনের চলতি প্রথম মাসের মানে প্রথম মাসের কার্যক্রমে তার ব্যবসার প্রথম মাসের কার্যক্রমে নিম্নের ঘটনা এবং লেনদেনগুলি অকার হয়েছে মানে ঘটেছিল। তাহলে ঘটনার লেনদেন কি? পৃথিবীতে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। লেনদেন হতে গেলে আর্থিক পরিবর্তন হতে হবে, আর ঘটনা হলে ঘটনার জন্য কোনো আর্থিক পরিবর্তন বাধ্যতামূলক নয়, কোনো কিছুতেই ঘটনা হতে পারে। আর লেনদেন হতে গেলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যবসায়ের সাথে আর্থিক পরিবর্তন হতে হবে। আচ্ছা, কিরকম দেখি এখানে দেওয়া আছে। এখন এখানে দেখুন বলা আছে মিস্টার কামাল 1 তারিখে মিস্টার কামাল ইনভেস্টেড টাকা 2 লক্ষ ক্যাশ। তার আগে একটু ছোট করে নিচের দিকে একটু দেখে আসি রিকোয়ার্ড কি করতে বলছে। রিকোয়ার্ড, এই যে রিকোয়ার্ড মানে কি করণীয়, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। করণীয় কি করতে বলছে? 1 নম্বর বলছে জার্নালাইজ দ্য ট্রানজেকশন। জার্নালাইজ মানে কি? জাবেদা দাখিলা দিতে হবে। তারপরে বলছে 2 নম্বর পোস্ট লেজার অ্যাকাউন্ট। লেজার অ্যাকাউন্ট ওই যে লেজারের ঘর যেটা করে দেখেছিলাম ওই রকম লেজার করতে হবে। আর 3 নম্বর বলছে ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে। তাহলে জার্নাল, লেজার আর ট্রায়াল ব্যালেন্স। তবে আমরা যদি জার্নাল পারি তাহলে সহজে এটা করতে পারবো। জার্নাল করার শর্টকাট নিয়মটা কি ছিল আমি আবার আপনাদের একটু মনে করে দিই। একেবারে সহজ, এটা মানে পানির মতো মনে করবেন। আমরা যে কোনো লেনদেনকে আমরা দেখবো এটা কি নগদে হয়েছে না বাকিতে হয়েছে। নগদে হলে তো বুঝতেই পারবো, পেইড, ক্যাশ এই ধরনের কথা বলা থাকবে। আর বাকিতে হলে আমরা পেইড, ক্যাশ ওরকম কথা বলা থাকবে না, অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট এইরকম বাকিতে বলা থাকবে। এখন নগদে যদি হয় নগদ টাকা আমরা পাইছি না দিছি, রিসিভ করছি না পেইড করছি। যদি রিসিভ করি তাহলে ক্যাশ হচ্ছে ডেবিট, রিসিভ যদি করি তাহলে হচ্ছে ডেবিট, আর পেইড যদি করি তাহলে হচ্ছে ক্যাশ হচ্ছে কি হবে? ক্রেডিট। আর বাকিতে ঠিক ওই রকম, ক্রয় করছি না বিক্রয় করছি। ক্রয় করলে ক্রয়টা হবে কি? ডেবিট, আর বিক্রয় করলে বিক্রয়টা হবে কি? ক্রেডিট। এই বিষয়টা আপনার একবারে প্রারম্ভিক অবস্থায় মনে রাখবেন, মনে রাখা অত্যন্ত জরুরি। ব্যাকরণিক নিয়মে যদি আমি এখানে শেখাইতে যাই তাহলে আপনার অনেক সময় লাগবে। ব্যাকরণিক নিয়মটাই হচ্ছে অনেক সময় বলতে হবে যে নিয়মটা আমরা দেখলাম, ব্যাকরণিক নিয়ম এ যোগ ই যোগ ডি সমান সমান এল যোগ সি যোগ আর। এটাই হচ্ছে ব্যাকরণিক নিয়ম। মূলত আমাদের হিসাবসমূহ অ্যাসেট এক্সপেন্স এটা ডেবিট হলে বৃদ্ধি পায়, ক্রেডিট হলে কমে যায়, শেষ। আর লায়াবিলিটি, ক্যাপিটাল এবং হচ্ছে রেভিনিউ এগুলা ক্রেডিট হলে বৃদ্ধি পায়, ডেবিট হলে কমে যায়। এটা হচ্ছে হিসাবের সূত্র। যদি আপনাকে বলে আমেরিকান মেথডে ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি লিখুন, বা আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র লিখুন, আপনাকে এই কথাই বললো আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র লিখুন, তখন কি করবেন? তখন আপনার আধুনিক নিয়ম তো জানা আছে। এই সমীকরণটা হচ্ছে আধুনিক নিয়ম। এখানে হচ্ছে এ, ই, এল, সি, আর এই 5টি হিসাব। তাহলে এই 5টি হিসাবে প্রথমে আপনি লিখবেন এ, 1 নম্বর লিখে অ্যাসেটস, লিখে লিখবেন সম্পদ বৃদ্ধি হলে ডেবিট হলে বৃদ্ধি পায়, ক্রেডিট হলে কমে যায়। তারপর লিখবেন এক্সপেন্স, 2 নম্বর দিয়ে এক্সপেন্স ডেবিট হলে বৃদ্ধি পায়, ক্রেডিট হলে কমে যায়, শেষ। কারণ এই সাইডে আসেন দায়, লাইবিলিটি কি হবে? ডেবিট হলে কমে যায়, ক্রেডিট হলে বেড়ে যায়। তারপর সি, মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব ডেবিট হলে কমে যায়, ক্রেডিট হলে বেড়ে যায়। আবার আর, আয়টা কি? ডেবিট হলে কমে যায় আর ক্রেডিট হলে বেড়ে যায়। এই হচ্ছে 5টা। এটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম। আপনার যে পরীক্ষা এগুলো কিন্তু আসবেই, মানে এগুলোর মধ্যে কিন্তু ঘুরে ফেঁচে দিবে। হ্যাঁ, যে ডেবিট ক্রেডিট পদ্ধতি, আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম লিখুন বা সূত্র লিখুন। আচ্ছা, তো এটা বাদ, এখন আমরা অঙ্কে চলে যাই। আপনার শুধু একটু কথা বলবেন, ভুল হলে হতে পারে, একটু কথা বলবেন, সেই করে আমরা আগাবো আর কি। এখন খেয়াল করেন, এখানে বলা আছে 1 তারিখে, আমি জাবেদা ঘর দাগাচ্ছি না, এখানে করে দিয়ে আছে, আমরা সেটা আলোচনা করব। আমি আরেকবার করি এটা, তাহলে আচ্ছা, এখানে আমাদের অ্যান্সার থাক, এখানে এটা থাক। আচ্ছা, এখন দেখুন এখানে বলা আছে
1 তারিখে মে 1 কামাল ইনভেস্টেড টাকা 2 লক্ষ ক্যাশ। এখন বলুন তো এটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে? হ্যাঁ, ক্যাশ বলে আছে, তার মানে নগদ। তাহলে এটা যদি আমাদের ব্যবসা হয়, এটা যদি আমাদের ব্যবসা হয়, কামাল হচ্ছে মালিক, সে কি করছে? কামাল ইনভেস্ট করছে, ব্যবসায় কামাল ইনভেস্ট করছে, তাহলে কি এটা নগদে হয়েছে, তাই না? এখন বলুন তো এই ব্যবসা নগদ টাকা পাইছে না নগদ টাকা দিছে? আমরা কিন্তু এখন ব্যবসা হিসাবে আমরা নিজেরাই একটা ব্যবসা প্রতিষ্ঠান। নগদে ইনভেস্ট করছে, হ্যাঁ, না ইনভেস্ট করছে, হ্যাঁ, কিন্তু আমরা একটু আরেকটু সহজ ভাবে যদি আমরা বলি যে মানে সে নিচ্ছে, পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন নিজেই ব্যবসা প্রতিষ্ঠান, এটা আমরা, এটা এটা আমরা টাকাটা আসছে, আসছে, হ্যাঁ, টাকাটা আসলে কি হবে তাহলে? ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। হ্যাঁ, ক্যাপিটাল ক্রেডিট মালিক নিয়ে আসছে, ওই জন্য ক্যাপিটাল হয়েছে। তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট সেটা আমাদের এখানে লেখা আছে যে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট 2 লক্ষ টাকা। আর ব্যাখ্যা এখানে আমি আমার মতো লিখেছি, আপনারা আপনার মতো লিখবেন। ব্যাখ্যাটা বিভিন্নভাবে লেখা যায়, একবারে আমি সহজ বুদ্ধি আপনাদের দেখে দিয়েছি যে কিভাবে এটা লিখতে হয়। আবার একবার বলি, এটা আমরা লিখবো টু রেকর্ড, এটা টু রেকর্ড লেখা হয় না, টু রেকর্ড মিস্টার কামালের জায়গায় লিখবেন উনার, যার খাতা তার নাম লিখতে হয় না। যেমন এটা যে আপনার নিজের খাতা হয়ে থাকে তাহলে মিস্টার রহিম এত টাকা পাবে কথা লিখবেন, এ কথা লিখবেন না, মালিক কথা লিখতে হবে। তাহলে এখানে মিস্টার কামালের জায়গায় লিখবো কি উনার, দ্য উনার ইনভেস্টেড ক্যাশ। একবার আপনি সহজভাবে, একেবারে সিম্পল, এর চেয়ে আর কোনো সহজ হয় না। টু রেকর্ড মিস্টার কামালের জায়গায় উনার ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস কথাটা লিখলে আর একটু সুবিধা ভালো হয়। আচ্ছা, তারপরে আছে 2 তারিখে হায়ার্ড এ সেক্রেটারি, একজন সেক্রেটারি আমরা কি করেছি, সেক্রেটারি রিসেপশনিস্ট, একটা স্যালারি অফ টাকা 10,000 পার মান্থ। একজন সেক্রেটারি আমরা ভাড়া করছি, রিসেপশনিস্টের জন্য সেক্রেটারি আমরা ভাড়া করছি 10,000 টাকা, যাকে পার মান্থে আমরা ভাড়া দেব। এবার খেয়াল করুন, এটা মনে রাখবেন, অ্যাকাউন্টিং এ চুক্তি করা, কথা দেওয়া, তার মধ্যে হচ্ছে আদেশ করা, এগুলা কোনদিন লেনদেন নয়। এটা হায়ার করছে মানে ভাড়া করছে, এখন টাকা পরিশোধ হয়নি বা সে এমন কাজ করে দেয়নি, তার সঙ্গে নিয়োগ দেওয়া, এগুলা কিন্তু না, এগুলা কিন্তু লেনদেন না, এগুলা আমাদের নো এন্ট্রি, এটার কোনো এন্ট্রি হবে না। তাহলে এটার কোনো এন্ট্রি হবে না, তাহলে কোন জিনিসগুলো এন্ট্রি হবে না? চুক্তি করা, কথা দেওয়া, নির্দেশ দেওয়া, আদেশ করা, এগুলার কোনো আমাদের এন্ট্রি হবে না। তো এটা হচ্ছে আমাদের নিয়োগ করছি তার সাথে আমরা চুক্তি করছি, তাহলে এর জন্য আমাদের জাবেদা হবে না। আমাদের এখানেও জাবেদা দেওয়া নাই, যে নো এন্ট্রি লেখা আছে, এই যে নো এন্ট্রি লেখা আছে, এই নো এন্ট্রি মানে এটা কোনো হবে না, ঠিক আছে? হায়ার, অর্ডার, বা হায়ার মানে ভাড়া করা বা নিয়োগ করা, অর্ডার, কন্ট্রাক্ট, ইটিসি এটসেট্রা, আর নোট ফিনান্সিয়াল ট্রানজেকশন, এগুলো ফিনান্সিয়াল ট্রানজেকশন নয়, তাই এটার জাবেদা আমাদের হবে না। এটা কিন্তু লেখার দরকার নাই, এটা আমি বোঝার জন্য এমনি দিয়েছি, কিন্তু এটা আমার দিবই না, এটা বোঝার জন্য দিয়েছি। আচ্ছা, তারপরে দেখুন পারচেস সাপ্লাইস অফ টাকা 15,000 টাকার সাপ্লাইস ক্রয় করেছি 15,000 টাকা। ওন অ্যাকাউন্ট শব্দটা একটু ওখানে লিখে রাখবেন বাকিতে, এটা থাকলে এটা, হ্যাঁ, এটা একটু লিখে রাখবেন আপনারা বাকিতে, ওন অ্যাকাউন্ট শব্দ অর্থ বাকিতে, এটা একটু লিখে রাখবেন, ওই শিটের উপর লিখে রাখেন। তাহলে আমরা কি বুঝলাম, যে পারচেস করছে সাপ্লাইস পারচেস করছে 15,000 টাকার কোন অ্যাকাউন্ট, ধারে বা বাকিতে, কার কাছ থেকে? ফ্রম রামান সাপ্লাই কোম্পানির কাছ থেকে আমরা ক্রয় করেছি। তাহলে বলুন তো এখানে আমরা নগদে হয়েছে না বাকিতে হয়েছে? ওই যে আমাদের ফর্মুলাটা, হ্যাঁ হ্যাঁ বাকিতে হয়েছে, তাহলে বাকিতে হয়েছে। এখন নিয়ে আসুন আর একটু খেয়াল করুন, বাকিতে হইলে এটা বাকিতে ক্রয় করছি না বাকিতে বিক্রয় করছি? হ্যাঁ, পারচেস, ক্রয় করছি। এখন ভাবুন কি ক্রয় করছি আমরা, কোন পণ্য ক্রয় করছি না কোনো সম্পদ ক্রয় করছি? এর মধ্যে আরেকটু ব্যাখ্যা করি, তাহলে আপনাদের একটু ক্লিয়ার হবে। এটা যদি আমাদের দোকান হয়ে থাকে, এই দোকানে যদি আমরা কোনো কিছু পণ্য
বিক্রয় করে আমরা মুনাফা অর্জন করি, অর্থাৎ যে সব দ্রব্য বিক্রয় করে মুনাফা অর্জন করবো তাকে বলে গুডস বা পণ্য। সেগুলো যদি আমরা ক্রয় করি তাহলে পারচেস লিখতে হয়, পারচেস লিখতে হবে। কোনো পণ্য যদি ক্রয় করি তা পারচেস হবে, কিন্তু কোনো সম্পদ যদি ক্রয় করি ওই সম্পদের নাম লিখতে হবে। সম্পদ বলতে কি, আমাদের ব্যবসায়ের জন্য একটি কম্পিউটার ক্রয় করলাম, আমাদের ব্যবসায়ের জন্য দেয়াল ঘড়ি ক্রয় করলাম, ফার্নিচার ক্রয় করলাম। তাহলে এখানে আমরা কি ক্রয় করছি, সাপ্লাইজ, তাই না? এখন এই সাপ্লাইজটা আমাদের কাছে কি পণ্য? সাপ্লাইজ জিনিসটা কি আরেকবার বলি, সাপ্লাইজ হচ্ছে আমাদের স্টেশনারি যেগুলা, সাপ্লাইজ হচ্ছে আমেরিকান ভার্সন আর স্টেশনারি হচ্ছে এই ব্রিটিশ ভার্সন আর কি। তো এই সাপ্লাইজটা হচ্ছে কাগজ, কলম, কালি আমরা হিসাব রাখার জন্য, স্টেপলার মেশিন, ক্যালকুলেটর, এগুলো সবগুলো সম্মিলিত রূপটাই হচ্ছে কি সাপ্লাইজ। তাহলে সাপ্লাইজ হচ্ছে আমাদের কাছে সম্পদ, কারেন্ট অ্যাসেট। তাহলে সম্পদ আমরা ক্রয় করছি, সম্পদ ক্রয় করলে সম্পদের নাম লিখতে হয়। তাহলে কি লিখবো, সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ ডেবিট। আর এটা যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে, বাকিতে ক্রয় করলে অ্যাকাউন্টস পেয়েবল হয়, তাহলে বাকিতে ক্রয় করলে হ্যাঁ অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল লিখে এই যে কার কাছ থেকে, কোন দোকানদার বা কার কাছ থেকে ক্রয় করছে তার নামটা লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, রামান সাপ্লাই কোম্পানি ক্রেডিট। আচ্ছা, এখানে কি বুঝতে কোনো সমস্যা হলো আপনাদের? না না না, আচ্ছা, তাহলে আর এখানে ব্যাখ্যা কিন্তু আমি শর্টকাট ব্যাখ্যা শিখিয়ে দিয়েছি। যত কিছু ব্যাখ্যার ঝামেলা, ব্যাখ্যা দিতে হবে এটা শিওর, কিন্তু ব্যাখ্যা আপনাকে এই শর্টকাট ভাবে লিখবো আমি। টু রেকর্ড পার্সেস সাপ্লাইজ, টাকা কাটা, এগুলো সব কাটা, টু রেকর্ড পার্সেস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রামান সাপ্লাই কোম্পানি, শেষ। খুব সুন্দর ব্যাখ্যা হয়ে যাবে। আচ্ছা, তারপরে চলুন 7 তারিখে। 7 তারিখে বলা আছে পেইড অফিস রেন্ট অফ টাকা 9,000 ক্যাশ ফর দ্য মান্থ। আমরা অফিস রেন্ট প্রদান করেছি 9,000 টাকা নগদে এই মাসের জন্য। আমাদের এই মাসের জন্য 9,000 টাকা নগদে প্রদান করছি। বলুন তো এটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে লেনদেন? হ্যাঁ নগদে হয়েছে, হ্যাঁ এই তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে নগদে হয়েছে, তাহলে নগদ টাকা দিছি না নিছি আমরা? নগদ টাকা দেওয়া হয়েছে, কিন্তু নগদ টাকা দেওয়া হয়েছে, তাহলে দিলে হচ্ছে ক্যাশ ক্রেডিট হবে। পৃথিবী উল্টে যাবে, তারপরে এই ডিসিশন থেকে আপনি নড়বেন না। নগদ টাকা প্রদান করছেন, ক্যাশ ক্রেডিট। ডেবিট কি হবে তাহলে? কি বাবদ দিছি? রেন্ট, খরচ প্রদান করছে, অফিস রেন্ট। অফিস রেন্ট হচ্ছে ভাড়া, তাহলে অফিস রেন্ট হচ্ছে ডেবিট। অফিস রেন্ট হচ্ছে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। অফিস রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স বা অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট, যেটাই লেখেন কোনো সমস্যা নাই। এখানে আপনি যদি মনে করেন যে অফিস রেন্ট হচ্ছে ডেবিট আর ক্যাশ ক্রেডিট, কোনো সমস্যা নাই, এক্সপেন্স যে লিখতে পারবো না, অফিস রেন্ট থাকলে এটা বুঝবো যে এটা এক্সপেন্স। আচ্ছা, তাহলে এটা গেল। আমরা তারপরে আপনাদের একটু বুঝতে সমস্যা হলে বলবেন, আমি বিস্তারিত আরো বলবো। তারপরে আছে 11 তারিখ কমপ্লিটেড। তাহলে খেয়াল করুন মিস্টার কামালের কাজ কি, সে একজন কি সিএ হোল্ডার। সে বিভিন্ন ট্যাক্স বা কোম্পানির কোনো ট্যাক্সের ফাইল তৈরি করে দিবে, কোনো কোম্পানি হিসাব নিকাশ করে দিবে, এইরকম কোনো কাজ করে দিবে, তাই না? সে সার্ভিস দিবে। সে সিএ কমপ্লিট করে আসে, সে একটা বিজনেস, লয়ারের মতো একটা বিজনেস করছে এইরকম। তো সে এখন 11 তারিখে করছে কি, কমপ্লিটেড এ ট্যাক্স অ্যাসাইনমেন্ট, একটি ট্যাক্স অ্যাসাইনমেন্টের কাজ সম্পূর্ণ করেছে, ট্যাক্স অ্যাসাইনমেন্টের কাজ। অ্যান্ড বিল, আমি আপনাদের আগে বলছিলাম বিল যদি থাকে কি বলুন তো, কোনো নগদে প্রদান করার কথা বলা না থাকে, বিল ক্লায়েন্টকে যদি বিল তৈরি করে দেওয়ার কথা বলা থাকে তাহলে সেটি হচ্ছে আমাদের বাকিতে হবে। এটা একটু মনে রাখবেন যে বিল তৈরি করে দিছে, তাকে কোনো কাস্টমারকে যদি বিল তৈরি করে দেয় তাহলে সেটা বাকিতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কমপ্লিটেড এ ট্যাক্স অ্যাসাইনমেন্ট অ্যান্ড বিল ক্লায়েন্ট টাকা 21,000 ফর সার্ভিস প্রোভাইডেড, সেবা সম্পাদনের জন্য কাস্টমারকে বিল তৈরি করে দিয়েছে। তাহলে একটি ট্যাক্সের কাজ সম্পন্ন করে দিয়েছে এবং সেই সেবার জন্য, সেই ট্যাক্সের কাজের জন্য কি হয়েছে, এবং কাস্টমারের কাছে 21,000 টাকার বিল তৈরি করে দিয়েছে, একটা ভাউচার তৈরি করে দিয়েছে যে তাকে সেবা দিয়েছে এত তারিখে মোট মূল্য হচ্ছে এত টাকা ডিউ রয়েছে, বা এরকম একটা ভাউচার, তার যে কোম্পানির ভাউচার, সে ভাউচার তৈরি করে দিয়েছে। তাহলে মোট কথা, এত কথার কাহিনী একটি কথাই, সেটা হচ্ছে বিল যদি থাকে তাহলে বুঝবেন সেবাটা দিয়েছে বাকিতে,
তাহলে বাকিতে সেবা দিয়েছে, তার মানে এটা আমরা প্রথমেই ধরবো যে নগদ হয়েছে না বাকিতে। এখন বাকিতে হইলে সার্ভিসের ক্ষেত্রে এটা আমরা সার্ভিস দিছি, তাই না, সার্ভিস দিয়েছি। সার্ভিস যদি কাউকে দিয়ে থাকি তাহলে কি হবে, তার কাছ থেকে আমরা টাকা পাবো। অ্যাকাউন্টস রিসিভেবল যদি ক্রিয়েট হয় বা তৈরি হয়, সবসময় যদি অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ যখন তৈরি হবে তখন এটা হচ্ছে ডেবিট। প্রথম অবস্থায় যখন অ্যাকাউন্ট রিসিভেবল ক্রিয়েট হবে, আর ক্রিয়েট হবে বলতে আমরা সেবা দিয়েছি বাকিতে, আমরা বাকিতে বিক্রয় করেছি, এটাকে বলে ক্রিয়েট। অ্যাকাউন্ট রিসিভেবল নতুন করে তৈরি হয়েছে। তাহলে এই অ্যাকাউন্ট রিসিভেবল যখন তৈরি হবে তখন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর সার্ভিস রেভিনিউ হচ্ছে আমার সেবা দিয়ে এটা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রিয়েট হয়েছে, তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অর্থাৎ মোট কথা, বাকিতে যদি সেবা দিয়ে থাকি তার কাছে আমরা টাকা পাবো, সহজ কথায়। তাহলে টাকা পাইলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা যাবতে আমরা এখানে দেব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট বা টু রেকর্ড সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট। অথবা ওটা যদি আপনার লিখতে সমস্যা হয় বা মনে না থাকে তাহলে সহজ কথায় প্রশ্নে এখানে দেওয়াই আছে, এই জিনিসটা আস্তে করে উঠাই দিবেন টাকার অ্যামাউন্টটা বাদে। আচ্ছা, তারপরে আছে 12 তারিখ, রিসিভ টাকা 35,000 অ্যাডভান্স রিসিভ করছে। রিসিভ করা মানে কি, আমার কি এক বস্তা ধান পাইছি বা আলু পাইছি বা গাছের পাতা পাইছি না, এখানে রিসিভ করছে মানে কি টাকায় রিসিভ করছে, বলাই আছে টাকা, তার মানে কি নগদে হয়েছে। রিসিভ করেছি তার মধ্যে বলা আছে মানে পাইছি, পাইলে কোনো কথা নেই, ক্যাশ ডেবিট, তারপরে এই ক্যাশ ডেবিট করে অন্য কিছু তালাশ করবেন। ক্যাশ ডেবিট তাহলে ক্রেডিট কি হবে, এটা এখন আপনাকে খুঁজতে হবে। তাহলে রিসিভ টাকা 35,000 অ্যাডভান্স অন অ্যাকাউন্ট অফ ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট। আমরা কোনো ম্যানেজমেন্ট কনসাল্টিং ম্যানেজমেন্ট পরামর্শ বা এরকম কোনো কিছু আমরা দিব, এই জন্য কি হয়েছে 35,000 টাকা অ্যাডভান্স গ্রহণ করেছি। আমরা অ্যাডভান্স গ্রহণ করছি, অর্থাৎ তাকে আমরা সেবা দিব। কোনো লোককে, ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে এই সিএ হোল্ডার সেবা দিবে, এই জন্য কি করেছে অ্যাডভান্স রিসিভ করছে। তাহলে অ্যাডভান্স রিসিভ করাকে, কোনো সেবা বাবদ যদি অ্যাডভান্স টাকা নেওয়া হয় তাকে বলে আনআর্নড সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ হচ্ছে শুধু আয়, আর আনআর্নড সার্ভিস রেভিনিউ হচ্ছে দায়। আনআর্নড সার্ভিস রেভিনিউ কি, দায়। আমরা কিন্তু অলরেডি এর আগে দেখেছিলাম যে আনআর্নড সার্ভিস রেভিনিউ, এগুলা একটু খেয়াল করতে হবে। আমরা যদি এখানে যাই, একবার 2-3টা জিনিস আপনাদের দেখায় তাহলে আমাদের সুবিধা হবে। এই যে ইনকাম, রেভিনিউ, দায়, দেখেন এই জিনিসগুলো এর মধ্যে আছে সব। এই দেখেন দায়, লাইবিলিটি, লাইবিলিটিতে দেখুন আনআর্নড সার্ভিস রেভিনিউ লেখা আছে কোথায় যেন, এই যে আনআর্নড রেভিনিউ, আনআর্নড রেভিনিউ বা আনআর্নড সার্ভিস রেভিনিউ, অনুপার্জিত আয়, এটা হচ্ছে আমাদের কাছে কি দায়। যে কারো কাছে অনুপার্জিত আয় কাকে বলে, কারো কাছে সেবা দেওয়ার আগেই যদি টাকা নিয়ে থাকি তার নাম হচ্ছে অনুপার্জিত আয়। তাহলে যেমন আমি আপনার কাছ থেকে নিয়েছি, সেবা দেওয়ার আগেই টাকা নিয়েছি, তাহলে আমার ক্ষেত্রে কি হবে, এটা আনআর্নড সার্ভিস রেভিনিউ, তাই না। এটা কিন্তু আমার এখনো আয় হয়নি, আপনাকে যখন কমপ্লিট করে দিব, আমি কোর্স কমপ্লিট করে দিব, মাস যখন যখন শেষ হয়ে যাবে তখন আমার আয় হবে, এটা এখন আমার দায় হয়ে আছে। তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ হচ্ছে কি আমাদের দায়। তাহলে ঠিক ওই রকম মিস্টার কামাল এখানে কি করছে, একজন ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট পরামর্শ দিবে আর কি, এই পরামর্শ বাবদ অগ্রিম টাকাটা কি করেছে সে নিয়েছে। তাহলে এর জন্য তাহলে আমরা কি জাবাতে দিব এখানে, ক্যাশ ডেবিট আর আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্যাশ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, তারপরে আছে এইরকম অঙ্ক, এই অঙ্কটা কিন্তু প্রায় এতবার আসছে পরীক্ষায়, এতবার আসছে, প্রায় 5 থেকে 6 বার আসছে, মানে এই অঙ্ক এরকম। তারপরে আসছে দেখুন রিসিভ ক্যাশ অফ টাকা 12,000 টাকা রিসিভ, ক্যাশ রিসিভ করছি ফর সার্ভিস কমপ্লিটেড, সেবা সম্পাদনের জন্য, সেবা সম্পূর্ণের জন্য, ফর হান্নান কোম্পানি, হান্নান কোম্পানিকে সেবা দিয়েছি এই জন্য নগদ টাকা পেয়েছি। তাহলে হিসাব মতো আমাদের কি ফলো করতে হবে, আগে নগদ টাকা পাইছি না দিছি, তাহলে হ্যাঁ নগদ টাকা পাইছি, ডেবিট, তাহলে ক্যাশ ডেবিট। তাহলে ক্যাশ ডেবিট হবে কার কাছ থেকে ক্যাশ পাইলাম আমরা, ক্রেডিট কি হবে তাহলে, হান্নান কোম্পানির কাছ থেকে পাইছি, কিন্তু হান্নান কোম্পানি তো ক্রেডিট হবে না, কি বাবদ দিয়েছি তাকে, সেবা বাবদ ক্যাশটা দিয়েছি, আমাদের কাজটা কি সেবা দিয়েছি, তাহলে ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে এখানে লিখবো, হয়ে গেল
এই যেটা ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ, ক্রেডিট। এখন আপনার মনে হতে পারে কি ব্যাপার, এখানে তো হান্নান কোম্পানির কাছ থেকে নিলাম, হান্নান কোম্পানির কাছ থেকে নিলেন ঠিক আছে, কিন্তু হান্নান কোম্পানিকে আপনি কি দিয়েছেন? সার্ভিস দিয়েছেন, এই জন্য আপনি পেয়েছেন। তাহলে এখানে আমরা হান্নান কোম্পানি লিখলে ভুল হবে, এখানে লিখতে হবে কি সার্ভিস রেভিনিউ। আচ্ছা, তারপরে আছে দেখুন পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট টাকা 10,000 স্যালারি ফর দ্য মান্থ। ওই যে সেক্রেটারি রিসেপশনিস্ট আমরা ভাড়া করছিলাম, সেক্রেটারি রিসেপশনিস্ট যেটা আমরা দেইনি, আমরা ট্রানজাকশন নো এন্ট্রি করছিলাম, তাহলে সেটা এখন এই যে মাস হয়ে গেছে, 1 মাস সে খাটছে, সেই সেক্রেটারি রিসেপশনিস্টকে আমরা 10,000 টাকা 1 মাসের টাকা দিচ্ছি। এখন আপনার কিন্তু এখানে একটু পেস মেরে দিতে পারে এই যে টাকার পরিমাণ, এই টাকার পরিমাণ নাও দিতে পারে, ঠিক আছে? এই টাকার পরিমাণ দেওয়া না থাকতে পারে, যে পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট স্যালারি ফর দ্য মান্থ, তখন আপনাকে ওই যে আমরা ভাড়া করেছিলাম 10,000 টাকা মাস, ওই 10,000 টাকায় ধরতে হবে। বুঝতে পেরেছেন তো, তাই না? তাহলে তখন আপনাকে মনে করতে হবে যে ওই যে 10,000 টাকা ভাড়া করছিলাম, ওই 10,000 টাকা প্রদান করলাম। তাহলে কি প্রদান করলাম? সারা মাস ও আমাদের এখানে পরিশ্রম করছে, দিছে, একটা স্যালারি প্রদান করলাম আমরা এখানে। তাহলে স্যালারি প্রদান করলে কি লিখবো আমরা? পেইড কথা বলা আছে, একটু মিট করেন, একটু মিট করেন। আচ্ছা, পেইড বলা আছে, পেইড কথা বলা থাকলে পৃথিবী উল্টে যাবে। তারপরে আপনার সিদ্ধান্তে আপনি অবিচল থাকবেন। ক্যাশ ক্রেডিট, এখন কি বাবদ দিচ্ছেন? তাকে স্যালারি বাবদ দিচ্ছেন। তাহলে এখানে লিখবো স্যালারি এক্সপেন্স ক্রেডিট, সেটা লিখবো এখানে স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট টু রেকর্ড স্যালারি এক্সপেন্স পেইড, বা শুধু স্যালারি এক্সপেন্স পেইড। আচ্ছা, তারপরে আছে আচ্ছা, আমাদের ইকোনমিক্স এর ক্লাস হয় না মনে হয়। আচ্ছা, আমাদের ইকোনমিক্স এর ক্লাস হয় না, এটা একটু আর একটু দ্রুত বলবো আমি। এখন হয়তো খুব আস্তে আস্তে বলছি, আমি আর একটু দ্রুত বলবো, মানে স্পিডে বলবো। একটু বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে আপনারা চুপ করে থাকবেন না, বলবেন আমাকে, আমি আবার বলবো। হ্যাঁ, তারপরে আছে 31 তারিখে পেইড 50% অফ ব্যালেন্স ডিউ টু রামান সাপ্লাই কোম্পানি। এই যে রামান সাপ্লাই কোম্পানির কাছ থেকে আমরা ক্রয় করেছিলাম বাকিতে, মনে আছে? এই 3 তারিখে বাকিতে ক্রয় করছিলাম। তাহলে আমাদের 3 তারিখে জাবেদা কি রকম দিয়েছিলাম? এই যে জাবেদা দিয়েছিলাম সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল রামান সাপ্লাই কোম্পানি ক্রেডিট। এই যে এটা হচ্ছে দায়, মানে আমাদের কাছে টাকা পাবে। তাহলে একে আমরা কি করলাম? টাকাটা পরিশোধ করলাম। কত টাকা? 15,000 টাকা পাবে। তাহলে 15,000 টাকার মধ্যে 50% দিলাম। তাহলে কত দিয়েছি? 7,500, তাই না? তাহলে 7,500 দিয়েছি, কাকে দিয়েছি? রামান সাপ্লাই কোম্পানিকে। তাহলে রামান সাপ্লাই কোম্পানি কি কমে যাবে না বেড়ে যাবে? মানে কেউ যদি আমাদের হ্যাঁ, কমে যাবে। কেউ যদি আমাদের কাছ থেকে 15,000 টাকা পায়, তাকে যদি আমরা অর্ধেক টাকা দেই, তাহলে কি পাওনাদারের পরিমাণ 15,000 থাকবে না কমে যাবে? কমবে। হিসাব বিজ্ঞানে যদি কোনো কিছু আমি কমাইতে চাই বা বাড়াইতে চাই, তাহলে আমরা কাটাকাটি করে ওটা লিখবো না। যদি কমাইতে বা বাড়াইতে চাই, বা ভুল হতেই পারে, বা কোনো কিছু এরকম যদি হয়, তাহলে যেটা আমরা করেছিলাম ক্রেডিট, এটা কমাইতে চাইলে তাহলে কি করবো? এখন ডেবিট করব। তাহলে এটা কমে যাবে, অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে। তাহলে কমে গেলে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল এখন ডেবিট হবে। দায় কমে গেলে কি হয় বলুন তো? আমার মনে আছে এ যোগ ই যোগ ডি সমান সমান এল যোগ সি যোগ আর। এখন অ্যাকাউন্টস পেয়েবলটা আমাদের কাছে কোনটার মধ্যে পড়বে বলুন তো? অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমাদের দায়। হ্যাঁ, দায় এল এর মধ্যে পড়বে না? এল এর মধ্যে পড়বে। এল কে যদি কমাইতে চাই তাহলে কি করব? ডেবিট দিকে নিয়ে আসবো না? মাইনাস করতে হবে। ডেবিট, সেই ব্যাকরণিক নেমে দেখুন, এই যে এখানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করছি আমরা, ঠিক আছে? জি। আর আমাদের কাছ থেকে কি চলে গেছে? ক্যাশ চলে গেছে। তাহলে ক্যাশ যদি চলে যায়, আমরা তো আগে অটো নিয়ম যেটা করছি ক্যাশ ক্রেডিট, কিন্তু ব্যাকরণিক নিয়মে ক্যাশ যদি চলে যায়, ক্যাশটা কি অ্যাসেট না? তাহলে অ্যাসেট যদি চলে যায়, অ্যাসেট কমে গেল, তো তাহলে কি করতে হবে? অ্যাসেটকে এদিকে ক্রেডিট করতে হবে, মাইনাস এ, তাই না? তো সেই জন্য এই যে ক্যাশটা ক্রেডিট করতে হয়েছে, ক্যাশটা ক্রেডিট করেছি আমরা। এটা হচ্ছে ব্যাকরণিক নিয়ম। আর সহজ ভাষায় আমরা মনে রাখবো, ওগুলা কিছু না, ওই ব্যাকরণিক নিয়মগুলো করতে গেলে মাথা গরম হয়ে যাবে। এটা যখন 2-3টা ক্লাস যখন আমরা ঠিক মতো দেখবো, তাহলে আমরা তখন এই ব্যাকরণিক নিয়মটা এমনি আমাদের অ্যাবজ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল হলো ডেবিট, আর ক্যাশটা হলো ক্রেডিট, ক্যাশ চলে যাচ্ছে।
আচ্ছা, এই হচ্ছে আমাদের জাবেদা দাখিলা। এটা আমাদের এই পর্যন্ত এখানে কিন্তু দেখুন টাকার পরিমাণ কিন্তু আমাদের হচ্ছে কত 7,500, 15,000 কিন্তু হবে না, অর্ধেক দিচ্ছি যেহেতু। এই যে সরি, এখানে 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 15,000 হবে, এখানে 5 সারা পড়ছে, 15,000 গুণন 50% সমান কত 7,500 টাকা হবে। আচ্ছা, এখন এটা গেল আমাদের জাবেদা এক নাম্বার শেষ, এটা শেষ। এখন বলছে পোস্ট দ্য লেজার অ্যাকাউন্ট। লেজার অ্যাকাউন্টের মধ্যে এটা আপনার মনে রাখবেন, আমাদের যতগুলো লেনদেন থাকবে একটা জার্নালে, আমাদের প্রায় 50% আমাদের নগদের জার্নাল থাকে, 50% উপরেই ক্যাশের জার্নাল থাকে, হ্যাঁ, ক্যাশ সংক্রান্ত জার্নাল থাকে। তাহলে ক্যাশের এই যে লেজারটা আমরা একটু এরকম ভাবে একটু বড় করবো, অন্যান্য লেজারগুলো ছোট হবে, এই এক লাইনে দেখুন, এই এক লাইন লিখছে এরকম, ক্যাশেরটা একটু বড় হয়। তাহলে মিস্টার কামাল হোসেন লেজার অ্যাকাউন্ট, প্রথম লেজারটা কি ক্যাশ লিখবো, আর এখানে রিকোয়ার্ড 2 তো দিতে হবে আমাদের। তাহলে যেগুলা ক্যাশ প্রথমে আমাদের দেখেছিলাম, এই ক্যাশেরটা শুধু একটু বুঝে দেবো, তারপরে এগুলো সব একই হবে আমাদের। তাহলে ক্যাশের জন্য আচ্ছা, এটা ছিল জার্নাল। তাহলে ক্যাশের আমরা খতিয়ান করছি, এই যে খতিয়ান করছি ক্যাশের, লেজার করছি ক্যাশের, লেজারের বাংলা হচ্ছে খতিয়ান। তাহলে ক্যাশের যখন খতিয়ান করবো, ক্যাশ যে জায়গায় আছে সেই জায়গাগুলো আমরা দেখবো। এই যে ক্যাশ যে জায়গা আছে, এই যে ক্যাশ আছে, ক্যাশটা কি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাশের অপোজিটটা লিখতে হবে, বিবরণের সময় কোনটা লিখতে হবে, অপোজিটটা। এই যে ক্যাপিটাল 1 তারিখ দিয়ে আমরা ক্যাপিটাল লিখবো, লিখে শুধু অপোজিটটাই লিখবো, বাদ বাকি সব হিসাব হ্যাঁ যা ছিল তাই। তাহলে এখানে ক্যাশ ডেবিট কত, 2 লাখ টাকা। তাহলে এটা আমরা এখানে দিব, ক্যাশ ডেবিটের ঘরে লিখবো 2 লাখ। এটা আমরা কি করব, ব্যালেন্সের ঘরে এই যে ডেবিটের ঘরে লিখে দিব 2 লাখ। এটা কিন্তু এই পাশে দিব না আমরা, ক্যাশ কি, হ্যাঁ ক্যাশ সম্পদ, তাই না। এর স্বাভাবিক জের আমাদের কখনো মাইনাস হবে না, হ্যাঁ ডেবিটই হবে, সবসময় ডেবিটের ঘরে লিখবো। আচ্ছা, তারপরে আছে ক্যাশের, ওটার পর আছে দেখো ক্যাশ এখানে নাই, এখানে এটাও নাই, এই যে 7 তারিখে আছে ক্যাশ। তাহলে 7 তারিখে আছে, অপোজিটটা লিখবো রেন্ট এক্সপেন্স। তাহলে এখানে আমরা লিখবো 7 তারিখ দিয়ে যে রেন্ট এক্সপেন্স কি আছে, ক্যাশ ক্রেডিট আছে কত টাকা, 9,000 টাকা ক্রেডিট আছে। তাহলে এই 9,000 টাকা এখানে আমরা ক্রেডিট বরাবর লিখবো, এই লাইন বরাবর। এখানে লিখছেন আর 9,000 টাকা এখানে লিখছেন তা কিন্তু হবে না, একটা লাইন সোজা করে লিখতে হবে, কিন্তু এইরকম যেন ইয়ার না হয় আর কি, এলোমেলো না হয়। তাহলে 9,000 টাকা ক্রেডিটে লিখছি, ক্রেডিট মানে কি টাকা চলে গিয়েছে, ডেবিট মানে কি টাকা চলে আসছে। তাহলে এটা ডেবিট ব্যালেন্স, আমাদের টাকা ছিল 2 লাখ, সেখান থেকে চলে গেছে কত, ক্রেডিট হয়েছে কত, 9,000। তাহলে আমাদের কাছে ডয়ারে কত টাকা থাকবে, 1,91,000 টাকা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের, এভাবে আমরা করব। তাহলে ডেবিট থেকে ক্রেডিটটা বাদ দেব। তারপরে আবার ক্যাশ কোথায় আছে, আবার ক্যাশ আছে 12 তারিখে, ক্যাশ ডেবিট আছে, মানে ক্যাশ পাইছি তার মানে। তাহলে বিপরীত কি আছে, আনআর্নড সার্ভিস রেভিনিউ। তাহলে আমরা লিখবো 12 তারিখে আনআর্নড সার্ভিস রেভিনিউ বা আনআর্নড রেভিনিউ। ডেবিট পাইছে কত টাকা, 35,000 টাকা। তাহলে ডেবিট ব্যালেন্স, এই যে এটা ডেবিট ব্যালেন্স আর এটাও ডেবিট ব্যালেন্স। তাহলে এই 1,91,000 টাকার সাথে এই ডেবিট ব্যালেন্স যোগ করে এই বরাবরই আমরা এখানে লিখবো 2,26,000 টাকা যোগ করে, ডেবিট ডেবিট যোগ হবে, ডেবিট ক্রেডিট বিয়োগ হবে। তারপরে ক্যাশ আছে পরে 17 তারিখে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে সার্ভিস রেভিনিউ যদি ক্রেডিট হয়ে থাকে, তাহলে এখানে আমরা সার্ভিস বিবরণীটা লিখবো সার্ভিস রেভিনিউ, ক্যাশ ডেবিট হয়েছে তার ডেবিটের ঘরে টাকা। তাহলে এই যে ডেবিট ব্যালেন্স আর এটাও আমাদের ডেবিট ব্যালেন্স, আর ডেবিট কি হবে, যোগ হবে, হ্যাঁ 2,38,000 টাকা হবে। 2,38,000 টাকা লিখলাম। তারপরে আবার কোথায় ক্যাশ আছে, ক্যাশ আছে 31 তারিখে, ক্যাশ আছে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট, তার স্যালারিস এক্সপেন্স আছে টাকা। তাহলে আমরা এখানে লিখবো স্যালারিস এক্সপেন্স লিখে ক্রেডিটের টাকাটা লিখবো, স্যালারি টাকাটা প্রদান করেছি আমরা। তাহলে ডেবিট থেকে ক্রেডিটটা বাদ দেবো, আগের ব্যালেন্স ছিল 2,38,000, সেখানে তো 10,000 বাদ দিলে 2,28,000 টাকা এখন আমাদের থাকবে ব্যালেন্স। তারপরে ক্যাশের আছে ক্যাশ ক্রেডিট করছি আমরা, এটা একটু দূরে হতো, ক্রেডিটটা কিন্তু সবসময় জন্য একটু দূরে লিখতে হবে। এই যে ডেবিটটা এখান থেকে শুরু করছি না, ক্রেডিটটা এখান থেকে শুরু করবো না, ক্রেডিটটা এই যে মানে একটু হ্যাঁ একটু দূরে থেকে শুরু করতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। ক্যাশ ডেবিট আর এখানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট একসাথে শুরু করবো এরকম না, একটু দূরে শুরু করবেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি আছে, এটা একটু হয়ে গেছে, এটা স্পেস দিতে হতো। আচ্ছা, তাহলে এখানে
অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশ ক্রেডিট বলতে 7,500 টাকা, তাহলে আমরা বিপরীতটা লিখবো অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এখানে আমরা লিখবো অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল রামান সাপ্লাই কোম্পানি, লেখে কত টাকা, 7,500 টাকা ক্যাশ ক্রেডিট। তাহলে আগের ব্যালেন্স ছিল 2,28,000 থেকে 7,500 বাদ দিলে 2,20,500 টাকা। এই 2,20,500 টাকা এখন আমাদের ক্যাশের ব্যালেন্স আছে, মানে সব যোগ বিয়োগ করে এখন আমাদের এত টাকা কারবারের ডয়ারে আছে। ঠিক একই রকম ভাবে যত রকম হিসাব আছে সবগুলো হিসাবের আমাদের এরকম করতে হবে। যে এই যে ক্যাপিটাল করেছি, ক্যাপিটাল একটাই আছে, ক্যাপিটাল একবারে আছে, প্রথমে যে জাবা দ্বারা দিয়েছি ওটাই আছে, এই যে ক্যাপিটাল, ক্যাপিটাল একটাই আছে, আর কোনো এদিকে আর ক্যাপিটাল নাই। ওই জন্য আমরা ক্যাপিটালের ক্যাশ। রাজা ভাই জি আগে দেশ ওই 31 তারিখে স্যালারি এক্সপেন্সটা একটু জানেন না? আস্তে আস্তে 31 তারিখে 15,000 আমি টাকা তো আগে তুমি বলে আমি করে দিব কইছি। আচ্ছা ওরা দেখে দেরি দেয় রাখতো। আচ্ছা কোনটা বলেন ভাই? 31 তারিখে স্যালারি এক্সপেন্স যেটা হ্যাঁ এটা ক্যাশে। হ্যাঁ বলছে যে পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট টাকা 10,000 স্যালারি ফর দ্য মান্থ। সেক্রেটারি রিসেপশনিস্টকে আমরা কি করছি, 10,000 টাকা এই মাসের স্যালারি প্রদান করেছি। তো এখানে স্যালারি প্রদান করলে ক্যাশ টাকা চলে যাচ্ছে, তাহলে ক্যাশ হচ্ছে ক্রেডিট, তাই না? পেইড করছি যেহেতু, এখানে পেইড কথা বলা আছে, মানে ক্যাশ চলে যাচ্ছে, তাহলে ক্যাশ হচ্ছে কি ক্রেডিট। আর কিভাবে যাচ্ছে এটা, স্যালারি, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট। কিন্তু এখানে আমি বলেছিলাম যে এখানে যদি 10,000 টাকা নাও থাকে তারপর আমরা 10,000 টাকা দিতাম, কারণ কি ওই যে আমরা ভাড়া করেছিলাম 10,000 টাকা মাসে, বুঝতে পেরেছেন? সেটাই আচ্ছা বুঝতে পেরেছেন তো না? আচ্ছা তাহলে এই যে এই ইয়াগুলো আমরা করবে এরকম ভাবে, যতগুলো খতিয়ান আছে ঠিক ওই একই রকম ভাবে ডেবিট করবে। ক্যাশেরটা আপনার বুঝলে সব বুঝবেন, এগুলো ব্যাপার না। খালি হিসাব কত ধরনের আছে আপনাকে খুঁজে লিস্ট করতে হবে, কিন্তু আগে এরকম ভাবে করলে হবে না। এরকম ভাবে খাতায় লিস্ট করতে হবে, যে লেজারের লিস্ট করতে হবে। 1 নম্বর হচ্ছে ক্যাশ আছে, 2 নম্বর আছে ক্যাপিটাল আছে, 3 নম্বর হচ্ছে সাপ্লাইস আছে, 4 নম্বর আছে, 5 নম্বর খাতাতেই করবো তাই না স্যার? হ্যাঁ না খাতাতে না, এটা খাতার একবার লাস্ট পেজে আমরা ওয়ার্কিং করব। ও আচ্ছা সেখানে আমরা করব, মানে কত কি হবে এটা আমাদের নিজের জানার জন্য, তারপরে আমরা আমাদের মতো কাজ করব। ওখানে লিখবো। হ্যাঁ আরেকটা গিয়ে আচ্ছা তারপরে এখন এইভাবে যতগুলো ইয়ে আছে লেজার আছে, আমি সবগুলা দেখলাম না, সবগুলা দেখালে অনেক সময় যাবে, দেখানো যাবে। আচ্ছা এটা তো বুঝেছেন নাকি? জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা আসসালামু স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আমাদের যে বই যে চ্যাপ্টার গুলো আপনি প্রোভাইড করছেন, ওই লেখাগুলো এত ছোট, যদি সফট কপি গুলো দিতেন তাহলে হয়তো কম্পিউটার স্ক্রিনে একটু বড় করে করে পড়া যেত। এটা কেন, এটা তো আমি প্রিন্ট বের করেছি, এটা দেখা যাচ্ছে বইয়ের প্রিন্টের মতো। বইয়ের লেখা লেখা পয়েন্ট গুলো খুব ছোটই আর কি, মানে মজা পাওয়া যাচ্ছে না পড়ে। যেমন আপনার যে ওই আগের ইকোনমিক্স পড়ছিলাম এগুলো প্রিন্ট দিলে বেশ বড় আসতো। আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু সফট কপি তো ওভাবে দেয়া কঠিন হয়ে যায় ভাই। দিলে স্ক্রিনে বড় করে যাওয়া পর্যন্ত আপনাদের আমি সফট কপি দিয়ে আসছি। ভাইদের জেদে আমার যে এত কষ্ট হচ্ছে যে বলে শেষ করা যাবে। এই কি বলবো আর, যে আপনাদের মানে বলে হয়তো কিছু মনে করেন নাকি, কিছু মনে করেন না। এই আপনাদের কাছ থেকে যে ফিটাই নিচ্ছি, এই ফিটার জন্য এত কষ্ট হচ্ছে, মানে এটা বলে শেষ করতে পারবো না। আপনি এক্সট্রা ফি দিচ্ছি আমি, সমস্যা নাই না, এক্সট্রা ওই ফির কথা বলিনি, যেটা নিচে দিয়েছেন আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে এই আমি তো আগে সফট কপি দিতাম আপনাদের, আপনারা জোর করে মনে করেন ধরেন এই আমার কাছ থেকে ইয়া করলেন, করার ফলে মানে আর ভাইয়েরা অন্য ভাইদের কথা বলছে, হয়তো আপনি না, এই দিতে গিয়ে আমি এমন একটা ব্যাপার চাকার মধ্যে পড়ে গেছি ভাই, সব সারাদিন শুধু আপনাদের এটা নিয়ে পড়ে রাখতে হয়। ওই ভাই ফোন দিচ্ছে, ভাই পায়নি, আসেনি, ওই ভাই মানে সবসময় কুরিয়ার আর বাসার আমি, আমার প্রাইভেট অফলাইন প্রাইভেট সব শেষ, আমি ওগুলো কোন পড়াবো, মানে এই মানে এমন একটা ইয়ার মধ্যে পড়ে গেছি। আর এটা খুবই একটা মারাত্মক একটা কাজ, মানে মেনটেন করা খুবই একটা কঠিন কাজ। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সফট কপিটা মানে প্রোভাইড করা কঠিন হয়ে যায় ভাই, এটা সফট কপি দেবো না, বুঝছেন?
আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এটা আমরা লেজার অ্যাকাউন্টটা দেখব। লেজার অ্যাকাউন্টটা, সরি লেজার তো দেখেছি, ট্রায়াল বেসে রেওমিল রেওমিল। রেওমিল হ্যাঁ, তো আমাদের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই কিন্তু ইংলিশে করতে হবে। আপনার প্রশ্ন বাংলাতে থাকবে, প্রশ্ন বাংলাতে থাকবে, আর অঙ্কগুলো থাকবে ইংরেজিতে। দেখুন, ইংরেজি অংশে দেখুন, ইংরেজি অংশে দেখুন, ইংরেজি অংশে দেখুন। অনেক ভাইয়েরা মনে করছে যে থিওরি, একটু একটু ইয়ে করে রাখেন, মিউট করেন। অনেক ভাইয়েরা মনে করছে যে থিওরি মনে হয় ইংলিশে লিখতে হবে। না, থিওরিও আপনি বাংলায় লিখতে পারবেন, আর এই অঙ্ক আপনাকে ইংলিশে দিতে হবে, অঙ্ক বাংলায় দিতে পারবেন না। এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ইয়ে। আর আপনি চাইলে থিওরি ইংলিশে লিখতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। আচ্ছা, এখানে তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্স দেখবো। ট্রায়াল ব্যালেন্সে এখানে আমরা ওই হিসাবগুলো যেগুলো লেজার করেছি, লেজারের সর্বশেষ যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা নিয়ে আসবো। ক্যাশ, আমাদের ক্যাশের সর্বশেষ ব্যালেন্স 2,20,500। ক্যাপিটালের হচ্ছে 2 লক্ষ। তারপর সাপ্লাইসের হচ্ছে কত আছে, 15,000। 15,000। এইরকম ভাবে এই ব্যালেন্সগুলো নিয়ে আসবো। এখন আপনাদের কাছ থেকে আমি শুনবো আর এখানে লিখবো। দেখুন, আমাদের ডেবিটে কি কি হিসাব থাকে বলুন তো? এখানে থাকবে এ, ই, এক্সপেন্স ডি, আর হচ্ছে প্লাস ডি তাই না? আচ্ছা, আর এখানে কি কি থাকবে বলুন তো? এল এল, সি, এল টি আর সি আর ঠিক এইরকম ভাবে টাকাগুলো বসছে। এর বাইরে কোনো কিছু নেই। এই তিনটা নিয়ে খেলা হিসাব, আর কিছু কোনো কিছুই নেই। এই তিনটা নিয়ে সবকিছু। এখন বলুন তো, ক্যাশ কি আমাদের কাছে? আমি শুনতে Cash চাচ্ছি কোন ধরনের asset। কোন ধরনের অ্যাসেট? অ্যাসেট, হ্যাঁ। অ্যাসেট হলে কোথায় বসবে? ডেবিটে বসবে না? ডেবিট। এই যে ডেবিটে বসে টাকা। ডেবিট ক্যাপিটাল কি? মালিকানা সত্ত্ব ক্যাপিটাল হিসাব তো না? সি, মালিকানা সত্ত্ব হিসাব। সি কোথায় বসবে? ক্রেডিট দিকে, ওই এই ক্রেডিটে টাকা বসছে। তারপর সাপ্লাইস কি? সম্পদ, অ্যাসেট অ্যাসেট। তাহলে অ্যাসেট হলে কোথায় বসবে? এই যে ডেবিটে টাকা বসছে। ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল কি? দায়, দায় লাইবিলিটি। এল, এল হলে কোথায় বসবে? ক্রেডিট ক্রেডিটে যাবে। ক্রেডিট তারপরে আছে কি? রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স কি? এক্সপেন্স Expense। বলাই আছে, এক্সপেন্স বলাই আছে। এক্সপেন্স, এক্সপেন্স হলে কোথায় যাবে? ডেবিটে যাবে। এই যে ডেবিটে বসছে। অ্যাকাউন্ট রিসিভেবল কি? সম্পদ, Liability। অ্যাসেট। অ্যাসেট এটা হচ্ছে আমাদের দায়, এটা হচ্ছে দায়, আর এটা হচ্ছে সম্পদ, সম্পদ। তাহলে এই সম্পদ হলে কি হবে? ডেবিটে বসবে। অ্যাসেট, এই যে অ্যাসেট, অ্যাসেট হলে কোথায় বসবে? ডেবিটে বসবে। সার্ভিস রেভিনিউ কি? আয়, আর রেভিনিউ। রেভিনিউ কোথায় বসবে? ক্রেডিট হ্যাঁ। আনআর্নড সার্ভিস রেভিনিউ কি? এটা দায়, রেভিনিউ দায়, তাই না? আনআর্নড সার্ভিস মানে অগ্রিম টাকা নিয়েছি। তাহলে অগ্রিম টাকা নিলে এটা কি হবে? দায়। দায়টা কোথায় বসে? দায় কোথায় বসে? দায় কোনটা? যে এল। ক্রেডিট কোথায় বসবে? ক্রেডিটে বসবে। হ্যাঁ, এই দেখুন আস্তে আস্তে আপনারা একটু তৈরি হয়ে যাচ্ছেন। স্যালারি এক্সপেন্স, এটা কি? এক্সপেন্স লেখাই আছে, খরচ। ক্রেডিট কোথায় ডেবিট বসবে? ডেবিটে বসবে। ডেবিটে। আমাদের আর কোনো হিসাব এখানে আর নেই। আমরা যখন এই ডেবিট ক্রেডিট যোগ করব, এই ডেবিট ক্রেডিট দুই পাশে যখন যোগ করবো, তখন আমাদের এটা মিলে যাবে 2,75,500। গতদিন যেভাবে মিলে গিয়েছিল 2,75,500, এদিকে 2,75,500। তাহলে এখন আপনার এই যে ধরুন, এই আনআর্নড সার্ভিস রেভিনিউ, এটা আমি কয় কলামে করেছি? এ একটা টাকার ঘর, এ একটা টাকার ঘর, এ একটা টাকার ঘর, এ একটা টাকার ঘর, 4টা টাকার ঘর। তো আমরা যখন এর পরবর্তীতে আমি 3 কলাম দেখেছিলাম, তাই না? এটা থাকবে, এটা থাকবে, আর এখানে ডেবিট ক্রেডিট থাকবে না। এখানে শুধু ব্যালেন্স, এখানে শুধু ব্যালেন্স, এটা শুধু একটা ঘরে। এখন আপনাকে এটা দেখে বুঝতে হবে, হিসাবের নাম দেখে বুঝতে হবে যে এটা ডেবিটের টাকা না ক্রেডিটের টাকা, ক্রেডিট। এটা দায় না সম্পদ না খরচ না কি। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা ওই রকম একটু আস্তে 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 অ্যাডভান্স লেভেলে যাব। তবে মূল কথা, আমাদের সম্পদ, দায়, কোনগুলো আয়, এই জিনিসগুলো আমাদের চিনতে হবে। এগুলো না চিনলে কিন্তু আমরা এটা করতে পারবো না। ঠিক ওই অঙ্কই, একই রকম অঙ্ক এই যেটা, যে হায়ার, ওই যে এক্সিকিউটিভ, আমরা এক্সিকিউটিভে ভাড়া করছি, এটা যেন কোনো এন্ট্রি হবে না। ওই যে দেখুন 40% টাকা পরিশোধ করতেছি, ব্যালেন্স ডিউ, মনে আছে? ওই একই অঙ্ক, একই অঙ্ক এটা। হ্যাঁ, ওই যে অ্যাডভান্স রিসিভ, অ্যাডভান্স করছি, ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট, ওই লেনদেনগুলো এখানে, ওটাই। তো এটা সলিউশন, ওটা দেখে আপনাদের করতে হবে। একই অঙ্ক, এটা সলিউশন করে দেয় না, তারপরে এটা আমরা দেখব।
তারপরে এটাও একই অঙ্ক দেখুন, এই যে পেইড সাপ্লাইস এত রামান সাপ্লাই কোম্পানি, এটা 2006 সালে আসছিল মে, তারপরে এটা আসছিল 2016 সালে আসছিল একই অঙ্ক, তারপরে এই অঙ্ক আসছিল যেটা করলাম সেটা আসছিল কত সালে? এটা হচ্ছে মে 2006। ও এই অঙ্ক ওই অঙ্ক এটা ইয়ে করা হয়েছে, আচ্ছা সরি। তাহলে এইরকম অঙ্ক এটা দিয়েছে, একই রকম অঙ্ক, তাহলে একটু চেষ্টা করবেন আর একটু পেন্সিল দিয়ে একটু লেখার চেষ্টা করবেন, নোটের উপরে প্রয়োজনে লিখবেন, মুছে ফেল দিবেন। তাহলে আপনার এক্সট্রা খাতা বা যদি আপনার সমস্যা হয় নোটের উপরে আপনি অনুসরণ করতে পারবেন আর কি। এই দেখেন এটা আবার মে 2012-তে আসলে একই অঙ্ক দেখুন, এই যে 40% সাপ্লাইস, এই যে হায়ার সেক্রেটারি রিসেপশনিস্ট, একই কিচ্ছা কাহিনী। এই অঙ্ক এত একটা ভাইরাল অঙ্ক, এটা ভাইরাল, এতবার আসছে। আচ্ছা এটা একটু অন্যরকম, কিছুটা অন্যরকম অঙ্ক, এটা আমরা দেখব। আচ্ছা আমাদের ইকোনমিক্সের হচ্ছে না, ইকোনমিক্সের ক্লাসটা আমরা এখানে জাবেদার যেগুলো করে দেওয়া আছে না, এই জাবেদার এই সলিউশনগুলো যেগুলো মূল অঙ্কগুলো আছে, মানে কঠিন কঠিন অঙ্কগুলো আছে, সেগুলোর সলিউশনগুলো করে দেওয়া আছে এখানে। এই সলিউশনগুলো আমরা দেখে আমরা অন্য অধ্যায়ে যাবো আর কি। এই জাবেদাটাই হচ্ছে মূল, এটা যদি আপনি বুঝতে পারেন কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, আপনি মানে হিসাব বিজ্ঞান অনেক কিছু জেনে যাবেন, অনেক কিছু জেনে যাবেন। আচ্ছা আজকে এটা না দেখে আমরা ইকোনমি, সরি 10টা বাজছে তো এখন তো হবে। আচ্ছা আপনাদের এখন পর্যন্ত কোনো নাই, আমি আপনাদের আরো গোছানো কিছু দিব, আমি হয়তো এটা করে দিয়েছি, আরো আপনাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি দিব, মানে আপনাদের কি বলে ওই যে বইয়ে যে আরো যে অঙ্ক আছে বিভিন্ন রকম, সেই অঙ্কগুলো আমি সফট কপি ওটা আপনাদের দিব, ওগুলো প্র্যাকটিস করবো আমরা, ঠিক আছে? মানে এগুলোর পাশাপাশি ওগুলো আমরা প্র্যাকটিস করবো। আর ইকোনমিক্স ক্লাস হবে না? ইকোনমিক্স, হ্যাঁ ইকোনমিক্সটা একটু করুন, আর যাদের ইকোনমিক্স আছে তারা ইকোনমিক্সের জন্য একটু থাকুন, আর যাদের নেই লাগবে না তারা বের হয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা শেষ করলাম তাহলে। হ্যাঁ সালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার আপনি সুস্থ আছেন তো? জি আলহামদুলিল্লাহ। কালকে ফোন দিয়েছিলাম তো বলছিলেন যে অসুস্থ একটু। অসুস্থ বলতে সারাদিন